আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ যে আজকের ক্লাসটা ফলো করার জন্য। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন থেকে সেল ডিভিশন। আমরা জানি এককোষী হতে বহুকোষী সকল জীবেরই বংশবৃদ্ধির জন্য কোষ বিভাজন প্রয়োজন। নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর সকল জীবের সূচনা ঘটে একটিমাত্র কোষ থেকে। এককোষী জীবের পরিণতি লাভের পর সংখ্যা বৃদ্ধি করতে হলে নতুন নতুন কোষ সৃষ্টির প্রয়োজন হয়। আবার বহুকোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষের সৃষ্টি হয় এবং জীবটিও ক্রমশ বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ হয়। পরবর্তীতে নানা রকম জটিল প্রক্রিয়ার মাধ্যমে বংশবিস্তার করে। জীবদেহের বৃদ্ধি সাধন, বংশবিস্তার কোষ বিভাজনের প্রত্যক্ষ ফল। যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষের উদ্ভব হয় তাকে কোষ বিভাজন বলে। জীবকোষে সাধারণত অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। বিভিন্ন ভৌত রাসায়নিক অবস্থা, পরিবেশ ইত্যাদি কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইটোকাইনেসিস, স্টেরয়েড, লিম্ফোকাইন ইত্যাদি কোষ বিভাজনের উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ হিসেবে কাজ করে। কোষ বিভাজনটি জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জীবের কোনো কোষই অমর নয়। একটি নির্দিষ্ট কার্যকাল অতিবাহিত করার পর প্রতিটি কোষের মৃত্যুও ঘটে। কোষ মৃত্যুর এই ঘটনাকে অ্যাপোপ্টোসিস বলা হয়। অ্যাপোপ্টোসিস এক ধরনের ডেথ, আর এটার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস ডেথ। আমরা জানি প্রতিটি জীব তার প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম। এটি জীবের অন্যতম সহজাত বৈশিষ্ট্য। এককোষী বা বহুকোষী জীবের জীবনের সূচনা হয় একটিমাত্র কোষ দিয়ে। আর সেই কোষটির নাম কি বলতে পারবে? সেই কোষটির নাম হচ্ছে জাইগোট। জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে অনেকগুলো কোষ গঠন করে একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করে। দৈহিক বৃদ্ধি শেষ হলে পরিণত দেহের জননাঙ্গ থেকে জনন মাতৃকোষ গঠিত হয়। জনন মাতৃকোষগুলো এক ধরনের বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয়। শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে পুনরায় সৃষ্টি হয় জাইগোট। জাইগোটের কোষ বিভাজিত হয়ে আবার বহুকোষী জীবদেহ গঠন করে। যাই হোক, দৈহিক বৃদ্ধি ও জননকোষ সৃষ্টি উভয় ক্ষেত্রে কোষ বিভাজন একটি অত্যাবশ্যকীয় ঘটনা। এই জন্য আমরা সাধারণত জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন লক্ষ্য করি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আর একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীবের মধ্যে হয়ে থাকে। এটা সরাসরি কোষ বিভাজন। এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। এটা অবশ্যই সরল প্রকৃতির। এটা সাধারণত একটা কোষ একটু লম্বাটে ধরনের হয়ে যায়, এরপরে একটা খাঁজ সৃষ্টি হয় মধ্যখানে, তারপরে খাঁজ বরাবর সরাসরি কোষ বিভাজিত হয়ে যায়। এখানে কোনো জটিল প্রক্রিয়া নেই, সরল প্রক্রিয়া। আবার এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা একটু জটিল প্রকৃতির কোষ বিভাজন প্রক্রিয়া। তা আমরা সংজ্ঞাটা পড়ে নিই। সংজ্ঞাটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় চলে আসে। মাইটোসিস কোষ বিভাজন যে পরোক্ষ বিভাজন প্রক্রিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে 2টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের সমান হয়।
সেই বিভাজন প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এরপরে আমরা যে কোষ বিভাজনটি দেখব সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন। মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত জনন কোষের বিভাজন ঘটে। আর জনন কোষের বিভাজনটা অবশ্যই মাইটোসিস বিভাজন থেকে একটু আলাদা। এখানে মিউসিস কোষ বিভাজনকে আমরা সাধারণত হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। অর্থাৎ এখানে কোনো একটা জিনিস অর্থাৎ ক্রোমোজোমের হ্রাস ঘটে। তার মানে এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ থাকে। অনুরূপভাবে আমরা বলতে পারি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাহলে আসো আমরা সংজ্ঞাটি শিখে নিই। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস জটিল পরিবর্তনের মাধ্যমে বিভক্ত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে, অর্থাৎ প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিউসিস বা বিভাজন কোষ বিভাজন বলা হয়। আর এটা সাধারণত হয় জনন কোষে, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে। আসা আমরা এই কোষ বিভাজনের উপরে আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। সৃজনশীল প্রশ্ন। প্রশ্নের উদ্দীপকটা আমি পড়ি, তোমরা খেয়াল করো। মিঠুন তার বাড়ির কুল গাছের ডালপালা কেটে দেন। কিছুদিন পরই দেখা যায় সে কাটা জায়গা থেকে আবার নতুন ডালপালা গজিয়েছে। এতে মিঠুন এক ধরনের কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। 4টি প্রশ্ন। ক, ক্যারিওকাইনেসিস কি? খ, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন কেন হয়? গ, মিঠুন কোন ধরনের কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছে? ব্যাখ্যা করো। ঘ, উপরোক্ত প্রক্রিয়াটির সাথে জড়িত জৈব রাসায়নিক অ্যাসিডটির প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। আসো আমরা প্রশ্ন 4টা শিখে নিই। ক্যারিওকাইনেসিস কি? মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনই হলো ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকেই আমরা ক্যারিওকাইনেসিস বলি। এরপরে খ প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন কেন হয়? উত্তর, ক্রসিং ওভারের ফলে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন ঘটে। কারণ এর ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসে আমূল পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিনগুলোর মধ্যে নতুন সমন্বয় ও রিকম্বিনেশন ঘটে। আর আমরা জানি জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যেরও বিনিময় ঘটে। তাই এর ফলে উদ্ভিদ বা প্রাণীর মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন হয়। এরপরে আসো গ, মিঠুন কোন ধরনের কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছে? ব্যাখ্যা করো। উত্তর, মিঠুন তার বাড়ির পাশের কুল গাছের ডালপালা কেটে দেওয়ার পর কিছুদিন পর আবার নতুন করে ডালপালা জন্মায়। সুতরাং নতুন করে ডালপালা জন্মানো মাইটোসিস কোষ বিভাজনেরই ফল। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে কয়েকটি অন্তর্বর্তী দশার মাধ্যমে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। উদ্ভিদের বর্ধনশীল অংশের যথা কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পুষ্পমুকুল, অগ্রমুকুল, বর্ধনশীল পত্র ইত্যাদির ভাজক টিস্যুর কোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রাণী স্নায়ু কোষ ব্যতীত সকল দেহকোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। উদ্ভিদ দেহের কাণ্ডসহ যে কোনো স্থানের ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদের ক্ষতস্থান পূরণ করে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন করে।
এরপরে প্রশ্ন ঘ, উপরোক্ত প্রক্রিয়াটির সাথে জড়িত জৈব রাসায়নিক অ্যাসিডটির প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। এখানে উদ্দীপকের প্রক্রিয়াটি অর্থাৎ কোষ বিভাজনের সাথে জড়িত জৈব রাসায়নিক অ্যাসিডটি হলো ডিএনএ। নিচে ডিএনএর এখানে আমরা ডিএনএ বলতে বুঝি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াটি শুনি। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে প্রথমে ডাবল হেলিক্সের নিউক্লিওটাইড জোড় ভেঙে অগ্রসর হওয়ার ফলে সেখানে ওয়াই আকৃতির একটি রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। পৃথকীকৃত সূত্র দুটির একটি তার প্রতিরূপ সৃষ্টি করে নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে অগ্রসর হয়। এই অগ্রসর হতে থাকে যে সূত্রের মধ্যে সেটা এই সূত্রকে বলা হয় লিডিং সূত্র। লিডিং সূত্রে নিউক্লিওটাইডের সংযোগ বোঝানো হয়। এক্ষেত্রে নিউক্লিওটাইডের সংযোগ 3' থেকে 5' অভিমুখে ঘটতে থাকে। অপর সূত্রটি নিরবচ্ছিন্নভাবে প্রতিরূপ সৃষ্টি করতে পারে না, এই সূত্রটিকে বলা হয় ল্যাগিং সূত্র। তাহলে আমরা দেখতে পেয়েছি দুইটা সূত্রের মধ্যে আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স, একটা সূত্রের মধ্যে যে নতুন ডিএনএর স্ট্রেন তৈরি হয় মানে ছাঁচ হিসেবে কাজ করে সেটা হচ্ছে লিডিং সূত্র, আরেকটা সূত্র কিন্তু নিষ্ক্রিয় থাকে আর ওই সূত্রটাকে বলা হয় ল্যাগিং সূত্র। এখানে খণ্ডে খণ্ডে 5'3 অর্থাৎ উল্টাভাবে ডিএনএ উল্টা মুখের দিকে ডিএনএ সংশ্লেষ ঘটে। এরূপ ছোট ছোট ডিএনএ খণ্ডকে বলা হয় ওকাজাকি খণ্ড। লাইগেজ এনজাইম পরবর্তীতে এই খণ্ডগুলোকে সংযুক্ত করে। আমরা জানি যে কোনো সংযুক্তির কাজ লাইগেজ এনজাইমই করে থাকে। আর এই লাইগেজ এনজাইমের ছোট ছোট ডিএনএ টুকরা অর্থাৎ ওকাজাকি খণ্ডগুলোকে সংযুক্ত করে প্রতিলিপিত অংশতে নিরবচ্ছিন্নতা প্রদান করে। তার মানে খণ্ড খণ্ড সবগুলোকে ওকাজাকি খণ্ড যুক্ত হয়ে লম্বা একটা ডিএনএ অপত্য ডিএনএ তৈরি হয়। এভাবে মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরি হয়। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এখানেই ক্লাস শেষ।